ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে বিধ্বস্ত হাজারো ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা, বাঁধ ভেঙে ঢুকছে পানি, ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। অবস্থা খুব খারাপ আমাদের, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে রয়েছেন আমরা। 333টা আশা ছিল, এখন সব পাইতেছি না, অল্প কটা আছে। মানুষের খাওয়ার পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে জলাবদ্ধ শহর এলাকা, বাড়িঘরেও ঢুকেছে পানি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত। মাথা পানি হয়েছে, কিছু নেই, সব ডুবে গেছে। রান্না যাচ্ছে না, খাওয়া দাওয়া যাচ্ছে না, থাকা যাচ্ছে না, পানি আর পানি। সকালকে জলে পানি তলায় গিয়ে সারা বাড়ি পানি তোলে, ঘর থেকে বেরোতেই পারতেছিলাম না। নরসিংদীতে স্তূপকৃত ইটের চাপায় বৃদ্ধ দম্পতির মৃত্যু, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যবসায়ী। কুমিল্লায় ভবনের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায় নিচ্ছে না কেউই। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সরঞ্জাম। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আরও 3টি উপজেলায় নির্বাচন স্থগিত। ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়ে স্বর্ণ পাওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় বলে জানান পুলিশ সুপার। 2.5 বছরে প্রকল্পের মেয়াদ বেড়েছে 4 বার। সুনামগঞ্জে 6 বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, চরম দুর্ভোগে নদী তীরবর্তী মানুষ। বর্ষাকালে এই ফেরিটা আপনার কতবার বুড়ে মানুষ মরে। এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা অপেক্ষা করতে হয় এই খেয়ার জন্য। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যত সময় যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি। হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত, ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি, লোকালয়ে ঢুকছে পানি। যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন তারা গ্রামে ফিরে ঘর আর বাঁধ সংস্কারে নেমে পড়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে উপদ্রুত এলাকায়। ত্রাণের অপেক্ষায় দুর্গত মানুষ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলবর্তী এলাকা। সবার আগে আঘাত হানে যে ভূখণ্ডে, সেই কলাপাড়া আর রাঙ্গাবালী উপজেলা সহ বিধ্বস্ত পটুয়াখালী। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখছে জেলাবাসী। অনেক জায়গায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন, গাছ কেটে সড়ক সচল করার চেষ্টা করছেন তারা। আমরা কিছু বাই করতে পারি না, আমাদের যত মালামাল ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে। কিছু নাই এই জায়গায়, আমরা অসহায় পাতিলে দুকে বাতরান দেখাবো, এ ব্যবস্থা কিছু নাই। আমরা কোনো রকম নিঃস্বভাবে ওই খোলা রাস্তার ভিতরে আসি। ঝালকাঠিতে উপড়ে পড়েছে গাছ, সবকটি উপজেলায় কম বেশি ক্ষতিগ্রস্ত। ভেঙেছে বিদ্যুতের খুঁটি। কেউ যে রান্না খাবে এমন কোনো পরিস্থিতি নেই, মানুষ হাহাকার করতেছে, না পারে কেটু কইতে, না পারে সইতে। কবে কারেন্ট পাবো এর আমার কোনো নির্দেশ নাই। এবার বাড়ি ঘর তো গেছেই, আমরা না খাইয়ে ঘরের মধ্যে না খাইয়ে মাই ফলালো সবাই আমরা না খাইয়ে বইয়েছি। ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনা, যেখানেই চোখ যায় শুধুই রিমাল তাণ্ডবের চিহ্ন। ত্রাণের অপেক্ষায় মানুষ, দুর্গতরা ঠাঁই নিয়েছে খোলা আকাশের নিচে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাঁধ ভেঙে প্লাবিত আমতলী উপজেলা। এই যে ভেরিবারটা এবং যে নদীর যে ব্লকটা, এইটা যদি এই দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে। কিছু ত্রাণ পাইলে চলে, নালে না, তাহলে মানুষ খুব অসহায় আছে। রিমালে বেসামাল খুলনা, জলোচ্ছ্বাসের তোড়ে কয়রা উপজেলায় ভাঙে বাঁধ। সেই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। বাধ্য হয়ে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছেন। তো লাগে গেছে, আমরা নিজে বাঁচার জন্য কাজ করতেছি। এখন আমরা বাঁচার জন্য একটা জীবন নির্বাহ করে আমরা এই কাজটা শুরু করেছি। প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। প্লাবিত নিঝুম দ্বীপসহ মেঘনা তীরবর্তী চরাঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ব্যাহত হচ্ছে মোবাইল আর ইন্টারনেট যোগাযোগ। শত শত বাড়িঘর বেশি গেছে এবং মেন রোডটা ভেঙে বাজারের উপরে পানি উঠে গেছে। শত শত ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেটিসহ বন কার্যালয় ও সংলগ্ন স্থাপনা জলোচ্ছ্বাসের তোড়ে বিলীন হয়ে গেছে। আহত বন্যপ্রাণী চলে এসেছে লোকালয়ে। সুন্দরবনের ভিতরে যে বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ সহ অন্যান্য প্রাণীরা, এরা কতক্ষণ মাথা জেগে থাকতে পারে? স্থাপনার ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। আমাদের হলদিবনিয়া, কাচিকাটা, নিচের ক্যাম্পগুলো যেগুলো আছে, বিল্ডিংয়ে কিন্তু ফাটল দেখা দিয়েছে। এগুলো পুরনো বিল্ডিং এবং হলদিবনিয়া পুরো ডুবে গেছে, পুকুর ডুবে গেছে। চেঙ্গি নদীর পানি বেড়ে খাগড়াছড়িতে জলমগ্ন ৩ শতাধিক পরিবার। অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় দুর্গত এলাকার মানুষ। ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে ভোলা আর পিরোজপুরে। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, ঘূর্ণিঝড় পরবর্তী খবরাখবর জানবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জুয়েল শাখা বিকাশ। জুয়েল, ক্ষয়ক্ষতির অবস্থা জানাবেন, সেখানকার অবস্থা কেমন দেখছেন? ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কোনো সহায়তা পৌঁছেছে কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ইরশাদ, আসলে ঘূর্ণিঝড় রিমালে কিন্তু ভোলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানির পাশাপাশি কিন্তু প্রায় 7,500-এর অধিক কিন্তু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তো আমরা আসলে যেখানে রয়েছি এখানেও কিন্তু দৌলতখান উপজেলায় রয়েছি। সেখানে কিন্তু আমরা দর্শকদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে বেশ কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে, যারা কিন্তু খোলা আকাশের নিচে কিন্তু একজন রয়েছে যিনি তার 2 সন্তান নিয়ে খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করছেন। তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার স্বামী জেলে কাজ করে এবং তার স্বামী যে আয় ইনকাম রয়েছে তা দিয়ে আসলে তার পক্ষে কিন্তু সম্ভব না যে আবার নতুন করে ঘর নির্মাণ করে বসবাস করা। তবে তিনি সরকারি ভাবে যদি সহযোগিতা পান তাহলে হয়তো তারা আবার নতুন করে ঘর নির্মাণ করে বসবাস করতে পারবেন। এর সাথে আরেকটি বিষয় হলো যে ঘূর্ণিঝড় রিমালে কিন্তু ভোলায় 7,623টি ঘর বিধ্বস্ত হয়েছে। এর ভিতরে 2,465টি ঘর কিন্তু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক বিধ্বস্ত হয়েছে 5,158টি ঘর। এছাড়াও প্রাণহানির পাশাপাশি কিন্তু ভোলায় কিন্তু 6,810টি কিন্তু পুকুর এবং ঘেরের মাছ কিন্তু ভেসে গেছে, যার মধ্যে পুকুর রয়েছে 5,860টি এবং ঘের রয়েছে 950টি। এছাড়াও আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু অনেক নির্মাঞ্চল জোয়ারের পানিতে কিন্তু তলিয়ে গেছে এবং যার কারণে ওখানে কিন্তু অনেক ফসলের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগ থেকে যেটুকু তথ্য পেয়েছি তাতে প্রায় 10,000-এর অধিক কিন্তু বুড়ো, আউশ সহ সবজি সহ বিভিন্ন ফসলের কিন্তু ক্ষতি কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে তারা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন এবং তালিকা তৈরির কাজ শেষ হলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারিভাবে কিন্তু সহযোগিতা করা হবে তিনি বলে আমাদেরকে জানিয়েছেন। ইরশাদ। জুয়েল, ধন্যবাদ আপনাকে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের। অনেক এলাকায় বাড়িঘরে পানি ঢুকেছে, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নদ নদীর পানি বেড়ে কোথাও কোথাও প্লাবিত হয়েছে তীরবর্তী এলাকা। কখনো ভারী কিংবা মাঝারি বৃষ্টি, সাথে জোয়ারের পানি, দুয়ে মিলে দ্বিতীয় দিনের মতো তলিয়ে যায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। কাতালগঞ্জ, চকবাজার, রাহাত্তারপুল, হালিশহর, আগ্রাবাদ সহ নিচু এলাকাগুলোতে হাঁটু পানি। জলাবদ্ধতায় ভোগান্তির শেষ নেই কর্মজীবী মানুষের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন খেটে খাওয়া মানুষ। আসলে আমাদের সাধারণ মানুষের তো ভোগান্তির শেষ নাই। একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আমরা কাজে বেরোতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সমস্যা। ওই যে শহরে সাগরের স্বাদ, হ্যাঁ, পোলাপান খেলাচ্ছে, নৌকা বাইচ হচ্ছে, সাঁতার দিচ্ছে। পানি উঠলে মনে হয় যে লোকজন আসে না পানির ডরে, এখন বারো কম হইতে আছে। তো এত ব্যবস্থা নিল, খাল খোলন কোনো কিছুতে পানি
বাধা, মানে পানিকে বন্ধ করতে পারতেছে না। বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়েছে বরিশাল নগরীর বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোড, কালুশা সড়ক সহ বিভিন্ন রাস্তা। পানিবন্দী অবস্থায় বহু পরিবার। দুর্ভোগের জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল খনন না করাকে দুষছেন স্থানীয়রা। এছাড়া সরকারি গোডাউনে পানি ঢুকে নষ্ট হয়েছে 1000 টন সার, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। সাবমার্সাবল সিবিএল দিয়ে উঠছি, কিন্তু আমরা গেটে বালুর বস্তা দিয়ে বাদ দেওয়ার পরও আমরা রাখতে পারি না, পানি ঢুকছে। বাসার ভিতরে পানি যাইতে আর একবারই ঘুমাইতে আনবা এই সকালে আইসে যাই দিয়ে পানি রাজ্যের কমে নেই। কাউন্সিলর আছে, এদেরকে বলা হয়, আমাদের মেয়র সাহেব আছে, এদেরকে বলা হয়, কিন্তু তারা আসলে কোনো আসে আইসা দেখে তারা চলে যায়। কাউরে কোনো সাহায্যের জন্য আসে না, কাউরে কোনো কোনো কিছুর জন্যই তারা আগাইয়ে আসে না। ভারী বৃষ্টিতে ছড়া খাল ও চেঙ্গি নদীর পানি উপচে খাগড়াছড়ির গঞ্জপাড়া, মিলনপুর, কমলছড়ি সহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 3 শতাধিক পরিবার পানিবন্দী। তলিয়েছে নদী তীরবর্তী এলাকার ফসলের ক্ষেত। এছাড়া দীঘিনালার মেরুং ইউনিয়নের অন্তত 10টি গ্রামে পানি ঢুকেছে। খুব ভারী বৃষ্টি এবং পানির সমস্যায় মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। সারাদিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি ছিল। আমরা রাতে 3টা থেকে এখানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় আছি। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি ঢলে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে মধ্যমপাড়া, মাস্টারপাড়া, বাড়িবিন্দু ঘাট সহ বিভিন্ন এলাকা। রাস্তা ডুবে যাওয়ায় লংদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়েছে পটুয়াখালী ও পিরোজপুর শহরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে বাসিন্দারা। যে পানি হয়েছে, মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে, অসুস্থ রোগী নিয়ে খুব মহা বিপদে আছে। এরকম তো পানি কখনোই কেউ দেখে না এই এলাকায়। পানি উঠে ক্ষতি হয় না এরকম কোনো লোক নাই। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি আর জোয়ারের পানিতে বাগেরহাট শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, জলাবদ্ধতার খবর জানবো। বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী কাউসার হোসেন। কাউসার, জলাবদ্ধ এলাকার পানি কি নামতে শুরু করেছে কিনা বা পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, ভুক্তভোগীরা কি বলছেন এ বিষয়ে? বরিশালের বেশ কিছু প্রধান সড়ক, এর মধ্যে বটতলা নবগ্রাম সড়ক এবং আমিরকুটির, করিমকুটির, কালুশা সড়ক, বিএম কলেজ এলাকার বেশ কয়েকটি সড়কে এখনও পানি জমে আছে এবং গতকাল ভারী বৃষ্টির পরে জোয়ারের পানিতে যেসব এলাকায় পানিতে তলিয়ে গিয়েছিল সেসব এলাকার কিন্তু পানি নেমে গেছে। তবে যেসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু পানি জমে আছে এবং প্রতি বছরে কিন্তু এমন চিত্র আমরা দেখি। এবং এই যে নবগ্রাম বটতলা সড়কের যে পানি, এই পানি নামতে 5 থেকে 7 দিন পর্যন্ত সময় নেয় এবং এই সময়টায় কিন্তু এই সড়কে যারা চলাচল করে বা আশেপাশের যারা বাসিন্দারা রয়েছেন, কারণ এটি প্রধান সড়ক, পাশে যে শাখা সড়কগুলো রয়েছে সেই সড়কেও কিন্তু পানি জমে আছে এবং এই সড়কের পাশে যে ঘরবালিগুলো রয়েছে যেগুলো আসলে একটু নিচু, সেই ঘরে কিন্তু পানি ঢুকে আছে এবং এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সবসময় ক্ষোভ প্রকাশ করেন, কারণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে পানি জমে না থাকে, জলাবদ্ধতার সৃষ্টি না হয়। কিন্তু বছর ঘুরে কিন্তু এই প্রতিশ্রুতির মধ্যেই থেকে যায়, কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি রয়ে যায় এবং যারা এই পথ থেকে চলাচল করছে এখনও তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। বিশেষ করে তারা সিটি কর্পোরেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে, বলছেন যে মাস শেষেই কিন্তু তারা যে সিটি ট্যাক্স রয়েছে সেটি দিচ্ছেন, বিভিন্ন ট্যাক্স কর যেসব সিটি কর্পোরেশন থেকে যেসব কর ধরা হয় সেগুলো কিন্তু তারা মাসে মাসে পরিশোধ করছেন, কিন্তু সেই অনুযায়ী যে সেবা, সেই সেবাটি পাচ্ছেন না। যদিও সিটি কর্পোরেশন থেকে বারবারই বলা হচ্ছে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার তারা চেষ্টা করছেন, সে লক্ষ্যে তারা মন্ত্রণালয়ে প্রকল্প পাঠিয়েছেন, প্রকল্প অনুমোদন হলে কাজ শুরু হবে। কাউসার, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আমার সাথে যুক্ত হয়েছেন। প্রবীর, ঘূর্ণিঝড়ে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভাঙা বাঁধ মেরামতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সর্বশেষ সীমানার যে উপজেলাটি কয়রা এবং তার পাশে যে কপোতাক্ষ নদ, সেই নদের পানির তোড়ে বাঁধ ভেঙেছে,
দশালিয়ার জায়গাটা, আমরা ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি। যদি একটু পিছনটা দেখি যে যেখান দিয়ে বাঁধটা ভেঙে গতকাল পানি প্রবেশ করেছে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা একটু দেখাই যে পানি প্রবেশ করার পর এই অঞ্চলের মানুষ, বিস্তীর্ণ এলাকা, কয়েকটি জনপদের মানুষের যে দুর্ভোগ, এবার আমরা সেটি দেখাবো। খুব কাছাকাছি যে বাড়িটি আমাদের আছে দেখতে পাচ্ছেন, বাড়িগুলো বিধ্বস্ত হয়েছে, বাড়ির অনেকাংশ পানিতে ডুবে গিয়েছে, ফলে বাড়ির যে আসবাবপত্র ছিল সে সবগুলোই নষ্ট হয়েছে। আমরা যদি ক্যামেরাটা আবার একটু ডাইনের দিকে দিই, যে এই পাশে যত সমস্ত গাছপালা ছিল সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। অর্থাৎ এই অঞ্চলে মানুষের বরাবরই দুর্ভোগটা নেমে আসে যখনই ঘূর্ণিঝড় আসে। কোনো না কোনো জায়গায় বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়, চিংড়ির ক্ষেত তলিয়ে যায়, গাছগুলো বিনার ভূমিতে পরিণত হয়, মানুষের সয় সম্বল অন্যান্য ফসলাদি যা থাকে সব কিছু ধ্বংস হয়ে যায়। তারা আবার ঘর গুছানোর কাজ যখন শুরু করে আবার একটি ঝড় এসে তাদের জীবনটা লন্ডভন্ড করে যায়। এবং শুধু এই অঞ্চল না, আমরা যেটুকু জানতে পেরেছি কয়লায়, মহেশ্বরীপুর, মহারাজপুর, দক্ষিণ বেতকাশি, তিলডাঙ্গা, তাকপের এবং পাইকগাছার লস্কর, দেলুটি ইউনিয়নও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু বাঁধ স্থানীয়রা মেরামত করে ফেলেছে, তবে এইটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এটি মেরামত করা সম্ভব হবে কিনা জানি না, সে কারণে যত দ্রুত সম্ভব এই বাঁধ মেরামত করা প্রয়োজন, না হলে এই অঞ্চলের মানুষ এভাবেই পানিবন্দী থাকবে, যাদের সুপ্রিয় পানি, যাদের স্যানিটেশন, যাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ইশরাত। রবি, ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে এক ইট ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবি, কোনো নিয়ম না মেনেই ইটের স্তূপ রাখার কারণে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ব্যবসায়ী। নরসিংদী সদর উপজেলার ছগরিয়াপাড়া এলাকার চিত্র এটি। বসতভিটার ক্ষতির চিহ্ন স্পষ্ট। ভোরে নামাজ আদায় করছিলেন বৃদ্ধ দম্পতি কালু মিয়া ও সব মেহের বেগম। ঝড় ও টানা বৃষ্টিতে বসতভিটার উপর ধসে পড়ে ইটের স্তূপ। টিনের বেড়া ও চালা ভেঙে ইটের স্তূপ ধসে বৃদ্ধ দম্পতির উপর। ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান স্বামী স্ত্রী। ইটগুলা ছিল আমাদের একদম ঘরের যে বেড়ার গ্যাসানো। বিগত দিনে আমরা একাধিকবার ওনাদেরকে নিষেধ করছি, বলছি যে আপনারা এখানে ইটগুলো এভাবে রাখা ঠিক না। বিশেষ করে আমাদের আপত্তি ছিল ইট রাখার উচ্চতা নিয়ে। আজকে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি অপূরণীয়, আমি আসলে আর কি বলবো, আমার বলার ভাষা নাই। স্থানীয়দের অভিযোগ, বসতঘরের পাশে ইট স্তূপ করে রেখেছিল ইট ব্যবসায়ী আব্বাস ফকির। ইট রাখছে, তার পদক্ষেপ রাখার মতন না রেখা সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ লোক যদি এই তার খাসারত দিতে হয়, তার তো অবশ্যই বিচার হওয়া উচিত। কমার্শিয়াল ভাবে এখানে ইটগুলো রাখে, বাট ওনার ওই ইটগুলার কোনো রাখার জন্য কোনো আলাদা কোনো সিকিউরিটি নাই বা সাপোর্ট নাই যে ওনার জায়গায় ওনার ইটটি থাকবে। আমরা সেই জিনিসটা ভালো করে খতিয়ে দেখতেছি। রাখা হইলো, আমরা এই ধরনের কোনো মেসেজ এখনো পাই নাই। আমি 10 মিনিট হইলে আসলাম, আমি সবার সাথে কথা বলার পরে আমরা দেখব যে কী করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আব্বাস। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আপনারা যা দেখলেন আমরাও তাই, একই যে ইট পড়ে ইট চাপায় মারা গেছে, বাধ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর ইট সরিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। এদিকে কুমিল্লায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্র নিহতের ঘটনায় দায় নিচ্ছে না কেউ। দুর্ঘটনার পরই গা ঢাকা দেয় ভবন মালিক ও শ্রমিকরা। বন্ধের নির্দেশনা না থাকায় খোলা বিদ্যালয়। তদারকি সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে এতদিন কেন পর্যবেক্ষণ করা হয়নি সেই প্রশ্নের মিলছে না সদুত্তর। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সন্তান হারানোর বেদনায় থামছে না স্বজনদের হাজারি। হাসপাতালে সাইফুল ইসলাম সাগরের মরদেহের পাশে এভাবেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। কুমিল্লার নোয়াগাঁওয়ে নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র সাগর। ঘূর্ণিঝড় রিমালের ৯ নম্বর বিপদ সংকেতের মধ্যেও খোলা ছিল স্কুল, তাই ক্লাস করতে ভাইকে নিয়ে স্কুলে যায় সাগর। পাশে ৮তলা একটি ভবনের নির্মাণ কাজ চলছিল অরক্ষিতভাবে। দমকা হাওয়ায় ৮ম তলার একটি দেয়াল খসে পড়ে স্কুলের উপর। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাগর। আহত হয় শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থী। আমার পুত চাই, আমি বিচার চাই, তারা কি বিচার করবো এটা করে দেখাম। দুরুমে পরনে
তো মাথা বসে ম্যাডামের হাতে বসে আর কয়েকজন ব্যথা হয়েছে। দুর্ঘটনার পরপরই গা ঢাকা দেয় ভবন মালিক ও শ্রমিকরা। বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশনা না থাকায় বাধ্য হয়ে স্কুল খোলা রাখতে হয়েছে বলে জানান অধ্যক্ষ। আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি, বিভিন্ন কয়েকটা স্কুলে ফোন দিয়েছি যে আজকে কি স্কুলে কি ক্লাস চলে বা স্কুল বন্ধ কিনা। সবাই একই কথা যে স্কুল চলতেছে। তখন আমি চিন্তা করলাম যে আমারও তো একটা প্রতিষ্ঠান, এখন যদি আমি ক্লাস না নিই তোর বলবো যে না স্কুলে খারাপ বা এরকম, এই কারণে দেখা গেছে ক্লাস। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যায়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, কিন্তু প্রশ্ন উঠেছে সুরক্ষা বেষ্টনী ছাড়াই ভবনটি তৈরির সময় তারা কেন নিশ্চুপ ছিল। এত লোকবল আছে যে বিল্ডিং যে করবে তার রক্ষার জন্য তো আমরা যে অফিস দিচ্ছি অ্যাপ্রুভাল দিচ্ছি, সেখানে সবকিছু লেখা আছে যে কাজ করতে। এখন তারা যদি না করে সেক্ষেত্রে তো আমাদেরকে দায়বদ্ধতা আসে, যেহেতু আমরা সিটি কর্পোরেশন অধীনস্থ বা সিটি কর্পোরেশন অফিসিয়াল, আমরা সিটি কর্পোরেশন কাউন্সিলর মেয়রেরও রেসপন্সিবিলিটি আছে। ঠিক আছে, এই ঘটনায় যারাই দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই যে ভবন নির্মাণের যে নেগলিজেন্সি, সেই সেফটি মেজার না নেওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া আমরা যাব এবং সেক্ষেত্রে যাদের দায় নিরূপণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাসখানেক আগে নির্মাণাধীন এই ভবনের আরেকটি দেয়াল ধসে পড়েছিল। সৌভাগ্যক্রমে তখন কেউ হতাহত হয়নি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। এবার ভোট গ্রহণ হবে 87টি উপজেলায়। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কঠোর নিরাপত্তায় কেন্দ্রের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে সকাল থেকেই রিটার্নিং অফিসগুলোতে ভিড় করেন প্রিজাইডিং অফিসাররা। কেন্দ্রগুলোতে ব্যালট পেপার যাবে কাল সকালে, তবে দুর্গম এলাকাগুলোতে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যালট সহ অন্যান্য সরঞ্জাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোট হবে 87টি উপজেলায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবেশে আমরা ভোট গ্রহণ করব, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। দর্শক, এই বিষয়ে আলো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, কেন্দ্রগুলোতে কি নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, এবং নির্বাচন পূর্ববর্তী অবস্থা কেমন দেখছেন আপনি? ইশরাত, তৃতীয় ধাপের আগামীকাল ফেনীর 3টি উপজেলায় নির্বাচন। সেই 3টি উপজেলা হচ্ছে ফেনী সদর, দাগনভূঞা এবং সোনাগাজী। প্রত্যেকটি কেন্দ্রে ইতিমধ্যে যে নির্বাচনের যে সকল সরঞ্জামাদি, সে সকল সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ফেনী সদর উপজেলা জেলা নির্বাচন কার্যালয়ের সামনে যে আলিয়া মাদ্রাসা, সেখান থেকে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে এবং কি হচ্ছে যে বাকি যে 2 উপজেলা থেকে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। আমরা যেটি জেনেছি যে এই যে 3টি উপজেলায় মোট ভোটার হচ্ছে 9,21,000 জন। সেই আগামীকালকের নির্বাচন গ্রহণের জন্য ইতিমধ্যে যে ব্যালট বক্স পৌঁছে গেছে। আমি এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে গেছে। আমি এখন যে কেন্দ্রটিতে আছি একদম ফেনী জেলা নির্বাচন অফিসের একদম পাশে, এটি হচ্ছে যে ফেনী আলিয়া মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে এসে আমি এখন যেটি দেখতে পেয়েছি যে যারা আগামীকাল নির্বাচন গ্রহণ করবেন তারা সকল প্রস্তুতি ইতিমধ্যে নিচ্ছেন এবং কি হচ্ছে ফেনী সদরে রয়েছে 140টি কেন্দ্র এবং কি বাকি 2টি উপজেলায় 72টি করে কেন্দ্র রয়েছে এবং কি তাদের যে ভোট হবে সেখানে তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং কি মোট এই যে 3টি উপজেলা 8 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, 6 জন রয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী, 2 জন রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। ইতিমধ্যে হচ্ছে যে দাগনভূঞা এবং সোনাগাজী উপজেলায় 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। তবে এখানকার ভোটাররা যে দাবিটি করছে শুধুমাত্র কালকে নামের একটি নির্বাচন হবে, কারণ হচ্ছে যে এখানে সেভাবে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিযোগিতা প্রার্থী এখানে নেই। ইশরাত, ধন্যবাদ আরিফ। পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গার উখলি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা থেকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান।
দর্শনা জীবননগর সড়কের আবাসনের সামনে পৌঁছালে হেলমেট পরিহিত দুজন পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মান্নানকে আঘাত করে। এতে গুরুতর আহত হন মান্নান। দ্রুত নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কেন কি কারণে হয়েছে আমরা খতিয়ে দেখছি এবং আমরা আশা করছি যে অতি শীঘ্রই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। ঠাকুরগাঁওয়ের রানীর সংকৈলের আরবিবি ইট ভাটায় মাটি খুঁড়ে স্বর্ণ পাওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ মানুষ না জেনে না বুঝে স্বর্ণ পাওয়ার আশায় ভাটার মাটি খুঁড়েছে। বিষয়টি নজরে আসলে ব্যবস্থা নেয় পুলিশ। এসপি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়। পরে অনুসন্ধানে পাওয়া যায় বিষয়টি সম্পূর্ণ গুজব। এ সময় মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানায় পুলিশ। গেল কয়েকদিন রানী সংকৈলের একটি ইট ভাটায় স্বর্ণ পাওয়ার আশায় মাটি খুঁড়তে শুরু করে স্থানীয় ও আশপাশের এলাকার মানুষ। একটা রিউমার হয়েছিল যে এখানে অথবা মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যায়, এটা এক ধরনের গুজব ছিল। আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে যথাযথ পত্র প্রেরণ করা হয়, সেই আলোকে ১৪৪ ধারা জারি করা হয়। ঝিনাইদহে ধর্ষণ মামলার রায়ে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দুপুরে জেলার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত খন্দকার ফারুকুজ্জামান ফরিদ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মামলায় বলা হয়, ২০২২ সালের ১৫ এপ্রিল চেয়ারম্যান ফরিদের বাড়িতে একটি ঘটনার বিচার চাইতে আসে ভুক্তভোগী নারী। ফাঁকা বাড়িতে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ওই নারীকে ধর্ষণ করে চেয়ারম্যান মিজানুর। এই ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। একজনকে খালাস দিয়েছেন বিচারক। জয়পুরহাটে একটি হত্যা মামলার রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। মামলায় বলা হয়, ২০১৫ সালে কালাই উপজেলার আওড়া গ্রামের সাইদুলের সাথে জমি জমা নিয়ে বিরোধের জেরে আসামিরা সাইদুল ও তার ভাই শরীফুলকে মারাত্মকভাবে আঘাত করে। ১৪ জুলাই ঢাকা মেডিকেলে সাইদুল মারা যান। এই ঘটনায় নিহতের বাবা কালাই থানায় হত্যা মামলা করেন। ছয় বছর পেরোলেও সুনামগঞ্জের তাহিরপুরের শাহ আরফিন ও অদ্বৈত মৈত্রী সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। ২.৫ বছরের প্রকল্পের মেয়াদ বেড়েছে এ পর্যন্ত ৪ বার। চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। তাহিরপুরের জাদুকাটা নদী। দুপারের মানুষের ভোগান্তি কমাতে নদীর উপর শাহ আরফিন ও অদ্বৈত মৈত্রী সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ হয়। তবে ৬ বছরেও শেষ হয়নি সেই সেতু নির্মাণ কাজ। সুনামগঞ্জে পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে ২০১৮ সালের মার্চে শুরু হয় ৭৫০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ। ব্যয় ধরা হয় ৮৫ কোটি ৯৯ লাখ টাকা। তবে এরপর ৪ ধাপে চলতি বছরের জুন মাস পর্যন্ত বেড়েছে মেয়াদ। এ নিয়ে ক্ষোভ স্থানীয়দের। কিছুদিন পরে বর্ষাকালে এই ফেরিটা আপনার কতবার বুড়ে মানুষ মরে, এই যাইতে একটা খুব কষ্ট হয়। নদীর ওপারে শিমুল বাগান, এখানে অনেক পর্যটকের মেলা হয়, তো এখানে গাড়ি ঘোড়া জাম হয়, ফেরি চলাচল করতে পারে না, তাই আমাদের দুর্ভোগ সৃষ্টি হয়। এখনও বাকি সেতুর ১৯টি গার্ডার, ৫টি স্ল্যাব ও অ্যাপ্রোচ সড়কের কাজ। সেতুর কাজ চলমান থাকায় দুর্ভোগে টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, নীলাদ্রি সহ তাহিরপুরের বিভিন্ন স্থানে আসা পর্যটকরা। পারাপারের একমাত্র ভরসা খেয়া। এখানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা আধা ঘন্টা অপেক্ষা করতে হয় এই খেয়ার জন্য। তারপরে আবার এই রাস্তাও অনেক খারাপ। এলাকার রুগী যখন আমরা বিভিন্ন কষ্টের মধ্যে থাকি তখন সুনামগঞ্জ বা সিলেট নিয়ে যেতে হয়, তখন আমরা এদিকে যেতে পারি না, খুবই কষ্ট হয়। হয়তো নৌকা নিতে হয়, আর নাইলে গাড়ি দিয়ে ভাঙিয়ে যেতে হয় আর কি।
সেতু এলাকায় কোনো শ্রমিকের দেখা নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কাজ বন্ধ হয়নি, চলছে ধীর গতিতে। তবে 6 মাসের মধ্যেই সেতু নির্মাণ শেষ করার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। এই কাজ করতে আমরা অনেক লসের মধ্যে আছি। 6 বছর আগে রেট নিয়ে আমরা অনেক কাম, তারপরে তো কাম করে যেতেছি। কাম 80 টিয়ার রড আমরা কিনি 100 টাকা, আবার 80 টিয়ার থেকে রেটটা ছিল 80 টিয়াতে ব্যাড ইনকামটা কি বাদ দিলে 65 টাকা। আগামী 6 মান্থের মধ্যে আমাদের মোস্ট 5টি স্ল্যাব এবং 19টি গার্ডার বাকি আছে। আর অ্যাপ্রোচ এক সাইডে মাটি বড় হয়ে গেছে, রেল পোস্ট হয়ে গেছে। আগামী 6 থেকে 7 মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে জেলার তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর এই 3 উপজেলা সহ নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ স্থাপন হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।